ফজলুর রহমান তিনি দাবি করছেন উনি কিন্তু যুদ্ধ করতে পারে নাই, যায়ও নাই। কাজে আমি এটা আমার একটা গুণ বেশি, আমি মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলাম। উনি নোবেল পুরস্কার পাইছে, আমিও 10 বছর বাঁচা থাকলে আল্লাহ যদি আমাকে যোগ্যতা দেয়, অনেক পলিটিক্যাল লোকজন সারা পৃথিবীতে নোবেল পাইছে, আমি যদি জ্ঞানে গুণে শিক্ষায় দীক্ষায় ত্যাগে তিতিক্ষায় জাতির সেবা করতে পারি, নোবেল কমিটি আমাকে পুরস্কার দিতে পারে, একটা আশা আছে। কিন্তু নিঃস্বাপ আর কোনোদিন মুক্তিযোদ্ধা কমান্ডার। এখানে আমি আপনাদেরকে ডিটেলস আর দেখাচ্ছি না, এখানে তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল পেয়েছে, উনিও নোবেলের স্বপ্ন দেখছেন, সেই হাসিনার কাহিনী, যেই নোবেলের জন্য শেখ হাসিনা রোহিঙ্গাদের ব্যাগ দেয়নি, উনি নোবেলের স্বপ্ন দেখছেন, নোবেল প্রাইজের স্বপ্ন দেখছেন। মানে মূর্খতার একটা লিমিট থাকা উচিত। এবং তিনি বলছেন, ইমরান ভাই আপনি শুনলে মানে মানে টাস্কি খাবেন, যে তিনি বলছেন বাংলাদেশে যারা তাবলিগ জামাত করে, আপনি জানেন তাবলিগ জামাত প্রতিটা মসজিদে আছে, তাবলিগ জামাত বলে জঙ্গি, তেনার কথা বলার স্টাইল শোনেন, এবং তিনি মুজিব বন্দনায় ব্যস্ত। আগে আমরা শুনতে চাচ্ছি এই টাইপের পলিটিশিয়ানদের কি বিএনপি আসলে কিছু বলবে না? আমরা তো বিএনপি পরে রাগ নাই, কিন্তু এই টাইপের পলিটিশিয়ান দেখলে তো আপনি এখন দেখেন শেখ হাসিনা যে রাজাকার, আমাদেরকে রাজাকার বলার কারণে আপনার ছেলে মেয়ে সবাই রাস্তায় নামছে, আমার ভাই বোন জীবনে পলিটিক্স করে না, তারা রাস্তায় নামছে, সে এখনো পর্যন্ত সেই রাজাকারী বয়ান দিয়ে যাচ্ছে। এই ফজলুর রহমান, বিএনপি এখনো পর্যন্ত এর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি, বিএনপি কে বলেও আমরা পার্সোনালি মেসেজ পাঠাও, কোনো কিছু হচ্ছে না। আপনি কি কিছু বলবেন এদের সম্পর্কে? ধন্যবাদ দাউদ ভাই, আমি ওনার এই বক্তব্যটা শুনলাম এখন, এবং উনি সবসময় খুবই কথা বলে যেগুলি ভারত ঘেঁষা, ভারত প্রীতিটা মারাত্মক তার ভিতরে, এবং সে, আমি যতটুকু জানি সে বোধহয় কাদের বাহিনীতে ছিল এক সময়। আর একটা হলো এই লোকটা হলো ছাত্রলীগ করতো, মুজিব বাহিনীর প্রধান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছাত্রলীগ করতো এক সময়। এবং এই লোকটার মন মানসিকতা হলো টোটালি, মানে তার যে ব্রেইনটা, এটা ইনফেস্টেড উইথ ইন্ডিয়ান হেজিমনি। এবং হিজ মানে এদের রাজনীতি তো আসলে বাংলাদেশে করারই কথা না। এই মুজিব বাহিনীর লোকজন বা যারা আমাদের বাংলাদেশের যে কাদের বাহিনী, যারা স্বাধীনতার পরে ভালো কথা কাজ করেছে, কিন্তু এরা কিছু অনেক বড় বড় অপকর্ম করেছে। তার মধ্যে বড় অপকর্মটা হলো আপনার যখন 15 আগস্ট হলো, কাদের এই যে গামছা কাদের, সে গামছা কাদের ইন্ডিয়াতে চলে যায় এবং সশস্ত্র বিদ্রোহ করে, এবং সে আমাদের বিভিন্ন বিওপিতে হামলা করেছিল। এরা হলো এই দলের লোক। এখন এই গামছা কাদেরকে আবার জামাতে কিন্তু দাওয়াত দেয়, আপনি দেখবেন তাদের ইফতারি রাজনীতি, এটা একটা ইফতারি রাজনীতি। এখন জামাত কি দাওয়াত দিয়ে কি তাদেরকে আরো গ্রহণযোগ্যতা, স্বাধীনতার পক্ষে শক্তির সাথে তারা কি তাদেরকে ইয়া করতে চায় নাকি আমি জানি না, বাট এটা রং পলিটিক্স আমি মনে করি। মিসক্রান্টস যারা দেশের বিরুদ্ধে কাজ করে, জাতি এবং দেশের বিরুদ্ধে, এরা কোনো দলের লোক হতে পারে, বাট দেশের জাতির জন্য এরা হলো কলঙ্ক, কুলাঙ্গার। তো এরকম অ্যাডভোকেট ফজলুর রহমান যেটা, এনার কথাবার্তা খুবই বিতর্কিত, এবং এ লোকটা আমার কাছে মনে হচ্ছে সে প্রেসিডেন্ট হামিদুর রহমান সম্পর্কে বলতেছিল তার এলাকার। তো এখন সে ওখানে হয়তো কোনো খানা পায়নি, মানে হামিদুর রহমানের কারণে, কারণ হামিদুর রহমান তো একজন, উনিও ওখানকার একজন বিশাল ডন ছিল, কিন্তু তারও কিন্তু অনেক যারা দ্বন্দ্বী বা তার যারা কম্পিটিটর, উনি কিন্তু তাদের ব্যাপারে আগে নাকি অনেক ভয়ঙ্কর কাজ করেছে, আমি শুনেছি। তারা কিভাবে মানে হ্যান্ডেল হয়েছে এটা ভালো করে আমার হয়তো জানা নাই, বাট আই হ্যাভ হার্ড ইট। এখন এই লোকটা ওই এলাকারই লোক, এখন তো নদী এলাকা বা যেগুলি এই সমস্ত এলাকার লোক, এরা খুব ডেঞ্জারাস হয় ইন জেনারেল, এবং এরা খুব মারদাঙ্গা প্রকৃতির হয়। এই লোকটা হলো অ্যাকচুয়ালি আমার কাছে মনে হচ্ছে ইন্ডিয়া বা বিএনপির ভিতরে এটা হলো একটা আওয়ামী লীগের এজেন্ট, কারণ ওই এলাকায় হয়তো আওয়ামী লীগের মানে আসার মতো, বিএনপিতে আসার মতো লোক ছিল না, পায়নি। তারা মনে করছে যদি আমরা একটা আওয়ামী লীগের তখন নেতা, যাদের ব্যক্তি ইমেজ ছিল একসময় বা যারা খুবই পরিচিত, এরকম দুই একজন আনি, তাহলে হয়তো আমাদের ওখানে একটা শক্তিশালী হবে দল। আসলে এই সমস্ত গুন্ডা পান্ডা বা যেগুলির কথাবার্তায় বোঝা যায় হি ওয়াজ এ মিসক্র্যান্ট, সে ছিল একটা হুলিগান টাইপ ছিল, মাস্তান থাক ছিল। এই ধরনের লোককে বিএনপি তো
দলে এনে আবার স্ট্যান্ডিং কমিটির মেম্বার না জানি অ্যাডভাইজার টু ম্যাডাম খালেদা জিয়া, এ তো মানে অপরাধ করেছে, দলের ক্ষতি করতেছে এরা, দে আর ডুইং হার্ম টু দি পার্টি, এবং এখানে এটা ন্যাশনালি ইফেক্ট হচ্ছে। এখন আমরা এই ধরনের মানুষকে ওনারা আনতেছে এই কারণে, কারণ ওনারা এখনো পাওয়ার পলিটিক্স বিশ্বাস করে, ওনারা বোঝে না যে দুর্নীতি এবং যারা গুন্ডামি, এই যে যেটাকে বলে মাস্তানি, এই মাসেল ম্যানের রাজনীতি এবং ভারতের যে দালালি রাজনীতি, ভারতের ব্লেসিংস রাজনীতি, এটা কিন্তু বাংলাদেশে হয়ে পৌঁছে গেছে। বাংলাদেশে যারা ভারতে মানে আশীর্বাদ নিয়ে রাজনীতি করতে চায়, দে আর গন, দে আর ডুমড, তারা কিন্তু বাংলাদেশের রাজনীতি শেষ। আপনি দেখেন, একটু ইতিহাসের দিকে আপনি তাকান, কি করছে বঙ্গবন্ধু, দেখেন যখন বাকশাল করলো এই ভারতেরই নির্দেশে কিন্তু অনুরোধে, এবং মুজিব বাহিনী কার করা, এই ভারতেরই করা, এদেরকে ট্রেনিং দিছে ভারত। সুতরাং শেখ মনি কে ছিল আপনি জানেন, শেখ মনি কিন্তু জেনারেল ওসমানীকে মানতো না, তাজউদ্দিনকে মানতো না, এরা ছিল রয়ের ডাইরেক্ট রিক্রুটমেন্ট এবং ট্রেনিং প্রাপ্ত। এখন এই মনির কারণে কিন্তু শেখ মুজিবের অনেক ক্ষতি হয়েছিল, সেটা বোঝেনি তখন, পরে কিন্তু জীবন দিয়ে তাকে সেটার মূল্য দিতে হয়েছে। এখন এই যে মুজিব বাহিনীর যারা লোক, এই যে মানে এই ধরনের যারা আছে এখন রাজনীতিতে, এইগুলি তো আস্থা করে চলে যাওয়ার কথা, এগুলি আছে কি করে, পাবলিকলি কি করে চলাচল করে, আমি তো এটা বুঝি না। আমরা এত কিছু করতে পারি, আমি ছাত্রদেরকে মানে হয়তো এখন আর বলে লাভ নাই, কারণ ছাত্রদের মধ্যে কেমন যেন একটা লোভ লালসার ইয়া চলে আসছে, তাদের মধ্যেও আমরা এখন দুর্নীতির রিপোর্ট পাচ্ছি। তো সবাই না, আর যেই লোক বলে তাবলিগ জামাত মানে সন্ত্রাস বা ইসলামী মৌলবাদ, সেই লোকটা টোটালি, আপনি একটা ইসলাম সম্পর্কে তার নলেজ খুবই শ্যালো, এই লোক ব্যক্তিগত ভাবে সেটা প্র্যাকটিস করে কিনা ইসলাম আমি জানি না। ইসলাম তো শান্তির ধর্ম, ইসলাম কখনো কোনো এই যে উগ্র এগুলি পছন্দ করে না। ইসলাম হলো ইভেন একটা দেশে মাইনরিটির জন্য একটা হেভেন, মাইনরিটির লোকজনকে ইসলাম নিরাপত্তা দিবে। তো এই লোকটা তো আসলে ধর্ম বিবর্জিত কিনা বা নাস্তিক কিনা বা সঞ্জিদা খাতুন টাইপের কিনা, এখন তো রাবীন্দ্রিক ধর্ম, আপনি জানেন এখন রাবীন্দ্রিক ধর্ম শুরু হয়েছে। সঞ্জিদা খাতুনকে, ছায়ানটের যে প্রতিষ্ঠাতা মারা গেল, তারা কিন্তু রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে শুনিয়ে ফুলের শুভেচ্ছা দিয়ে তাকে ইয়ে করে। মুসলিম যেটা রীতিনীতি দাফন করার, সেই স্টাইলে সেভাবে যাওয়া হয়নি। এখন এই ধরনের কিছু লোক আছে, এই যে আপনার ফজলুর রহমান, আরো এরকম কিছু যারা মানে এগুলো হলো বিস্ফোরা আমাদের দেশের জন্য, এগুলো হলো রয়্যাল এজেন্ট, এদের অনেক দুর্বল পয়েন্ট আছে। আমি আপনাকে এটুকু বলতে পারি, এরা ভারতে গিয়ে, জি ইমরান ভাই, আমরা রয়ের বিষয়ে আসছি, রয়ের বিষয়ে আমরা একটু কথা বলবো, এই বিষয় নিয়ে আমরা আসছি। আপনাদের রিপোর্টটা আগে দেখাইনি, রিপোর্ট দেখালে আবার অনেকে বলেন যে আমরা প্রোপাগান্ডা চালাচ্ছি, তো আগে রিপোর্ট দেখাইনি। আমেরিকা অভিযোগ করছে, আমেরিকার ফ্রিডম একটা সংস্থা, মানে যেটা হচ্ছে আপনার রিলিজিয়াস একটা সংস্থা, এরা কোনো দলীয় ইসের মধ্যে থেকে মানে এরা রিপোর্ট করে না, এই টাইপের একটা সংস্থা রকে আমেরিকাতে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য অনুরোধ করেছে। তাও কি, যখন হচ্ছে আপনার তুলসী গাবার্ড ইন্ডিয়া থেকে যাওয়ার কিছুদিনের মধ্যে এই রিপোর্টটা হয়েছে। দেখেন, আমরা ইন্ডিয়ার এগেনস্টে না, আমি আরেকটা রিপোর্ট দেখায় বলি, আমরা ইন্ডিয়ার মানুষ আমাদের বন্ধু, কিন্তু ইন্ডিয়ার যেই হিন্দুত্ববাদী যেই সংস্থাটা আরএসএস, তার বিরুদ্ধে, কারণ তারা কোনো এক্সট্রিমিস্টকে আমরা কখনো অ্যাকসেপ্ট করি না। দেখেন এই রিপোর্টটা একটু দেখেন, এর জন্য দায়ী কি বাংলাদেশ নাকি হচ্ছে ইন্ডিয়া নিজেই? রিপোর্টটা একটু চালু হতে দেরি হচ্ছে, মানে আমার নেটের সমস্যার কারণে। তো এই রিপোর্টটাই, এটা হচ্ছে আপনার আনন্দবাজার পত্রিকা, তারা বলছে ইন্ডিয়াতে হচ্ছে তাদের ব্যবসা, আপনারা রিপোর্টটা দেখে নেবেন, এখানে চলছে না আর কি। তো এই রিপোর্টে বলা হচ্ছে কলকাতা অথবা বাংলাদেশের আশেপাশের দেশগুলাই তাদের ব্যবসা বাণিজ্য নাই, তারা না খেয়ে মরছে। এমতো অবস্থায় আমরা দেখলাম আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস খুব ভালো একটা ডিল করছেন চায়নার সাথে, এবং সেখানে 2.1 বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশে ইনভেস্ট করবে, 210 কোটি ডলার এটা আসবে, প্লাস হচ্ছে এবং চায়নার যত হেভি ইন্ডাস্ট্রি আছে এগুলাকে বাংলাদেশে আনার জন্য একটা অনুরোধ জানাচ্ছেন। এই বিষয়ে আপনি কি বলবেন? বাংলাদেশকে আসলে চায়নার বন্ধু হয়ে যাচ্ছে, ইন্ডিয়াকে বাদ দিচ্ছে।
না, এখন ডক্টর নিউজ যে পদক্ষেপগুলি নিচ্ছে, উনি কিন্তু ওনার কথায় বলেছে, আপনি দেখবেন উনি বলছে যে আমি আমরা লোকাল বা এই শুধু সাউথ এশিয়া রিজিয়নে না, আমরা এখন ইন্টারন্যাশনাল পলিটিক্সের বা স্ট্র্যাটেজিক চিন্তা করি, এবং ওনার এটা কথায় প্রকাশ পেয়েছে, কাজও প্রকাশ পাচ্ছে। আরেকটা হলো বাংলা, যেটা আপনি বললেন যে আরএসএস বা র যে এদের যে অ্যাক্টিভিটিস ইন্ডিয়াতে, বা রয়ের যে এই গোয়েন্দা সংস্থার অজিত দোভাল এটাকে টেক ওভার করার পরে সে তো এখন ধরেন হলো সিকিউরিটি অ্যাডভাইজার টু মোদি। এখন আপনি রাজনাথ সিং এর চেয়েও হি ইজ মোর ইনফ্লুয়েন্সিয়াল, মানে রাজনাথ সিং ডিফেন্স মিনিস্ট্রি যা বলে তার এক ধাপ উপরে সে গিয়ে বলে, বাট দিস গাই ইজ টোটালি ফেইলার। আপনি দেখছেন এখন বাংলাদেশের মানুষ ভারতে যেত, মানে বিশেষ করে পশ্চিমবাংলা, আসাম, ত্রিপুরা এবং আরো অন্যান্য এলাকায় যেত, মহারাষ্ট্র ভেলোরে যেত, আমাদের চিকিৎসার উপর নির্ভর করে ওদের যেখানে যেখানে যেটা এক্সপ্যান্ড করেছে সেখানে যেত। আমাদের ছেলেমেয়েরা লেখাপড়াও করে ওখানে, ওদেরও অনেক ছেলেমেয়েরা এখানে লেখাপড়া করে। তো এখন এই যে তাদের যে মানসিকতা, আমাদের যে রয়ের যে এনফোর্সমেন্ট, পোকিং নোজ ইন ইন্টারনাল অ্যাফেয়ার্স অফ নেইবারিং কান্ট্রিজ, এইটা তো বিশাল একটা অপরাধ। এটা হলো আপনার মানে নাক গলানো, যেটা নোংরা নাক গলানো, এটা কেউই পছন্দ করে না। যার জন্য ভারত আজকে আইসোলেটেড। ভারতের কোনো বন্ধু রাষ্ট্র নাই, তার প্রতিবেশী কেউ তার বন্ধু না। আর আপনি তো জানেন যে বন্ধুহীন একটা রাষ্ট্র সেদিক দিকে মনে করে সে তার সামরিক শক্তি বা বৃহদাকার আয়তনের একটা দিয়ে মিডিয়া দিয়ে প্রপাগান্ডা করে সে এই এলাকায় ডমিনেট করবে, আর পৃথিবীর কাছে ভালো সাজবে, পাওয়ার একটা সুপার পাওয়ার হতে চায়, সেটা হবে, এটা ইম্পসিবল। কারণ এখন বিশ্ব মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় আপনার সবকিছুই খুব সেকেন্ডের ভিতরে চলে যায়। এই জন্য ভারত নিজের পায়ে নিজে কুড়াল মারতেছে। অ্যাকচুয়ালি আমরা গ্রেটফুল, তাদের 71-এ আমাদেরকে হেল্প করার জন্য আমরা কৃতজ্ঞ। বাট তারা যে লুটপাট করেছিল আবার স্বাধীনতার পরে, গাড়ি ভরে, ট্রাক ভরে যেভাবে মালামাল নিয়ে গেছে আমাদের অস্ত্র সহ, সেটারও কিন্তু ইতিহাস আছে। 40,000 কোটি টাকার একটা ইতিহাস আছে হিসাবে, আর এখন হিসাব করলে এই টাকা ওটা অনেক গুণ বেশি। এবং যার জন্য মেজর জলিল, একজন সেক্টর কমান্ডার, উনি কিন্তু অ্যারেস্ট হয়েছিল, বন্দী হয়েছিল, এবং উনি একমাত্র মুক্তিযোদ্ধা যে খেতাব পায়নি, কারণ ইন্ডিয়ার বিরোধিতা করায়, এটা বাধা দেওয়ায় মেজর জলিল, বঙ্গবন্ধু সরকার তখন যে আওয়ামী লীগ সরকার, তারা তাকে তাদের এনিমি ভেবেছে। বাংলাদেশের একজন সেক্টর কমান্ডার, মুক্তিযুদ্ধের একজন নায়ককে তারা বানিয়েছিল একেবারে ভারতের কথায়, তাকে বন্দি করে, এবং সে দীর্ঘদিন ছিল আপনার আমাদের শাহবাগে পুলিশ কন্ট্রোল রুমে। এবং এই একটা মাত্র লোক যে কোনো খেতাব পায়নি সরকারের কাছ থেকে, কারণ তিনি প্রতিবাদী ছিলেন, একজন সৎ, সাহসী এবং একজন ভেটারান সোলজার ছিলেন। তো সুতরাং আপনি ভারতের কিন্তু নাক গলানো শুরু সেখান থেকে, এবং ভারত কিন্তু তার যে আমাদের এই যে ইন্টারনাল অ্যাফেয়ার্সে নাক গলানোর কারণেই কিন্তু সে আজকে বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে ঘৃণার একটা দেশ, প্রতিবেশী, বাট একটা আমাদের কাছে মনে হয় একটা শত্রু প্রতিবেশী। আমরা জেনারেল পিপল মনে করি, আমজনতা আমরা মনে করি। এখন তারপরে দলের কিছু লোক, বিএনপির মধ্যে এখন কিছু ভারতের এজেন্ট আছে, এবং তারা ভারতের যে অ্যাকচুয়ালি রয়ের দ্বারা ট্রেন্ড হয়েছে, তারা এই জন্য তাদের ভারত প্রীতি বা ভারতের প্রতি তাদের যে দুর্বলতা, ব্যক্তি স্বার্থে তাদের লোভ এবং ব্যক্তি স্বার্থ, ক্ষমতায় যাওয়ার রাজনীতি, এগুলির জন্য তারা সবই পারে, এটা প্রমাণ করেছে হাসিনা। এবং এই ফজলুর রহমানকে আমি হাসিনার বিরুদ্ধে তখন দেখিনি একটা কথা বলতে, যখন হাসিনার পতন হলো তখন ফজলুর রহমানের মতো লোকরা একেবারে ফ্রন্টে চলে আসলো, ফ্রন্ট লাইনে। এখন এরা হয় বিএনপির আবার অ্যাডভাইজার টু প্রাইম, এই কি বলে ওনাকে, খালেদা জিয়া। তা আমার কাছে আশ্চর্য লাগে এদেরকে কি করে, এদের কি এত মানে শর্ট পড়ে গেল নেতার বাছাই করতে মানুষ? এখন কি বোঝে না তারা? এরা তো বুমেরাং, এরা তো আপনার এই পার্টির ক্ষতি করতেছে। যে কোনো পার্টিতে ভারতের এজেন্ট থাকা মানে বাংলাদেশের আপনার ক্ষতি করা। বাংলাদেশের মানুষ যদি ভারতের ফাঁদে পাড়া দিতে না চায়, তাহলে আপনাকে ভারতের বিরুদ্ধে স্ট্যান্ড নিতে হবে, এবং এটা প্রমাণ করতে হবে নেতাদেরকে যে আমরা ভারত বিদ্বেষী না, বাট ভারতের পলিসির বিদ্বেষী, ভারতের হেজিমনির বিরুদ্ধে আমরা।
আমরাও চাই সুপ্রতিবেশী সুলভ আচরণ করতে, বাট আমরা কি সেটা মানে পেয়েছি? পাইনি। ৭১-এর পরে আপনি দেখেন পার্বত্য চট্টগ্রামে তার শান্তি বাহিনী তৈরি করেছে মানবেন্দ্র লারমাকে দিয়ে। তারপরে দেখেন আপনি বঙ্গভূমি, আপনার মনে আছে কিনা ডাক্তার কালিদাস বৌদ্ধ, বঙ্গভূমি, স্বাধীন বঙ্গভূমি, যশোর, ফরিদপুর, বরিশাল এই বেল্টকে নিয়ে বাংলাদেশের একটা অংশকে তারা আলাদা করতে চাচ্ছিল, এগুলি দমন হয়েছে। এরপরে আপনি আজকে যখন আমরা স্বৈরাচারকে এদেশ থেকে বিতাড়িত করলাম, স্বৈরাচারের যে বটবৃক্ষ মহিরুহ শেখ হাসিনাকে আমরা যেন উৎপাটন করে ছাত্রদের আন্দোলনের মাধ্যমে, জনতার আন্দোলনের মাধ্যমে তাকে যখন আমরা উৎপাটন করলাম, সে উৎখাত করলাম, তার ডালপালাগুলি এখন এদেশে রয়ে গেছে এবং শিকড়ের মধ্যে কিছু ওই যেটা মাটির সাথে কিছু থাকে পড়ে গেলেও সেখান থেকে কিছু চারা গজাচ্ছে। এখন এইটা আমি জানি না আমাদের মানুষের যারা মানে মন বোঝে না, বাংলাদেশের সাধারণ মানুষের যারা পাস রিড করতে পারে না, তারা কিভাবে রাজনীতি করবে? আওয়ামী লীগ শেষ হয়ে গেছে বাকশাল করে, ভারতের মানে ফাঁদে পাড়া দিয়ে। আবার দেখেন বিএনপি সেই দিকে যাচ্ছে, একবার বলে এমন কথা যেটা মনে হয় ওনারা দুই নৌকা পা দিয়েছে। একবার মনে হয় ওনারা বোধ হয় বিএনপি আওয়ামী লীগ ভারত ঘেঁষা বা ভারতের বি টিম হয়ে গেছে, আবার মনে হয় একটু বাংলাদেশের আছে। তো এই যে কম্প্রোমাইজ করা, এই যে দোদুল্যমানতা, দ্বিচারিতা আমি বলবো, এগুলি রাজনীতিতে এই সমস্ত কোনো অবস্থান এখন আর নাই। ঢাকা মানে রাজনীতিতে আপনি ঢাকার যেটা আমি ক্যাপিটালে, আমি কিন্তু ছাত্রদের রাজনীতিটাকে আমি এই জন্য এখনো তারা কিন্তু স্ট্যান্ড নিয়েছে যে আমরা ভারতের ফাঁদে পাড়া দিব না, ইন্ডিয়া ইজ আওয়ার প্রোভেন এনিমি। ইন্ডিয়া নিজেকে প্রমাণ করেছে তারা আমাদের শত্রু। আপনি দেখেন পাবলিক যেটা রিপাবলিকান টিভি হতে বিভিন্ন মিডিয়াতে কিভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে অপপ্রচার করে, তারপরে ষড়যন্ত্রের কথা বলে, কুয়ের কথা বলে, এমন পরিবেশ তৈরি করে যাতে কু হয়। জেনারেল ওয়াকার এখানে যতটুকু সম্ভব তার লেভেলে সে চেষ্টা করছে এটাকে হ্যান্ডেল করতে অনেকভাবে। এখন এর মধ্যে তো আপনি জানেন প্রচুর রয়ের লোকজন বা যারা এজেন্ট এখানে মানে পেইড এজেন্টও আছে, এবং রয়ের মাধ্যমে ভারতের কারণে যারা পদোন্নতি পেয়েছে, যারা এমপি হয়েছে, যারা জেনারেল হয়েছে, সচিব হয়েছে, এই লোকগুলি কিন্তু প্রশাসনের সব জায়গায় এখনো আছে, যার জন্য এই মানে সন্দেহগুলি কিন্তু থেকে যাচ্ছে। একটা মানে টালমাটাল অবস্থা এখনো কিন্তু আছে, একটা আনস্টেবল সিচুয়েশন আছে। এজন্য আমি বলবো যে আমরা যেন এই ভুল আর না করি। যদি ভুল করি, আমি আপনি রাজনীতি করি না, কিন্তু যারা রাজনীতি করে বাংলাদেশের মানুষের মানে মন মানসিকতা যদি আমরা সম্মান না করি, শ্রদ্ধা না করি, ভারতের আবার যদি সেই ভারত প্রীতি বা এই চাণক্যের নীতিতে আমরা পড়ে যাই, তাহলে কিন্তু বাংলাদেশের লাভ হবে না, বাংলাদেশের দলগুলোরও লাভ হবে না, নেতাদেরও লাভ হবে না। আজকে কোথায় আওয়ামী লীগের নেতারা ভারতে আশ্রয় পেয়েছে, সেখানে বলছে ইফতার পার্টি করে সেখানে ষড়যন্ত্র করে সরকারের বিরুদ্ধে। ডক্টর ইউনূস 26শে মার্চে এই যে উনি যাওয়ার আগে প্রচার শুরু করলো কি, যে এমন একটা পরিবেশ তৈরি করলো যেন টালমাটাল অবস্থা, উনি যাতে চীনের সফর বাতিল করে, এবং ওনার হয়তো কোনো আমলারা এটা চেয়েও ছিল এরকম, কিন্তু উনি কিন্তু করে নাই। উনি কিন্তু স্ট্রংলি হি স্ট্যান্ড। এখন উনি এই জন্য ওনার এই যে দেখেন 26শে মার্চে যাওয়ার আগে উনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিল, উনি পুলিশের সাথে কথা বললো, আর্মির সাথে কথা বললো, প্রশাসন সব জায়গায় উনি একটা মেসেজ দিল, হ্যাঁ, যে হি ইজ ফার্ম অন হিজ ডিসিশন। এবং এটা আমাদের বৃহত্তর আমরা একটা ভিডিও দেখে নিয়ে আবার আসবো আপনার কাছে, যে এই ভিডিওটা হয়তো বা অনেকে দেখি নাই বাংলাদেশে। এটা ডক্টর ইউনূসের সাথে যেই সময় চীনের প্রধানমন্ত্রীর কথা হচ্ছিল, সেই কথাগুলো আগে শোনেন। আচ্ছা, আমাদের নেটের মনে হয় সমস্যা হচ্ছে, নেটের সমস্যার কারণে আমরা কোনো সমস্যা নাই। আমি দাউদ ভাই, আমি মোটামুটি এটার একটা আমার একটা সামারি আছে আমার কাছে, আমার মেমোরিতে আমাদের মোংলা পোর্ট এখন আধুনিকীকরণের জন্য আমরা হ্যান্ড ওভার করবো চায়নার কাছে, এরকম একটা আমরা ডিল করতেছি। তারপরে আমাদের যেটা তিস্তা যে প্রকল্প, এটা নিয়ে একটা পানি নিয়ে একটা আমাদের আছে আন্ত নদীর ইয়েতে। তারপরে বিজনেসের যেটা আপনি আমাদের দেশে যাতে চাইনিজ উদ্যোক্তারা আসে, সেজন্য তাদেরকে ইপিজেড করে দেওয়া বা তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া,
তাও আপনি জানতে আরো জানেন আমাদের যে আমেরিকার যে আপনার সেকেন্ড ম্যান, আপনার ওনার যে এইটা কি বলে ওটাকে, যে মিস্টার বিখ্যাত মানুষটা, আমি জি জেডি ভান উনি সেকেন্ড, ওই যে এখন আমাদের যে ইয়া আসতেছে 90 দিনের মধ্যে আমাদের যেটা ইন্টারনেটের ইয়া হবে, স্টারলিংক, ইলন মাস্ক এবং শুধু ইলন মাস্ক না, আমেরিকার বড় বড় কোম্পানি দে হ্যাভ শোন দেয়ার ইন্টারেস্ট এবং দে আর কামিং ইনশাআল্লাহ, এবং ডক্টর ইউনূস এটা এনশিওর করে ছাড়বে। এখন আমরা যদি 200টা হরতাল অবরোধ, তো ইউনিভার্সিটি বানানো, তো বেতন বাড়ানো, তো চাকরি স্থায়ীকরণ, এমপিও ভুক্ত, এইগুলি নিয়ে আমরা শুধু ব্যস্ত। আমরা নির্বাচন নিয়ে মানে সরকারের কথার সাথে উনি শেখ হাসিনার কথার মিল পাচ্ছেন, তাও কে বলছেন, অন্য মানুষ বললে আমরা এটা আসলে মানতাম, কিন্তু রিজভী ভাই যিনি আমার অনেক পছন্দের নেতা, রিজভী ভাই যখন বলেন, তো রিজভী ভাই আসলে কোত্থেকে পান এমন কথা? ডক্টর মোহাম্মদ ইউনূসের এগেনস্টে না, ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের অ্যাসেট। এখন ওনার সমালোচনা থাকবে, আপনি সমালোচনা করেন, কিন্তু যদি এইভাবে বলেন শেখ হাসিনার সাথে মিল পাচ্ছে, তখন হচ্ছে আসলে আমরা হতাশ হই। আর নির্বাচন নিয়ে আসলে ইমরান ভাই আপনার কোনো মন্তব্য আছে কিনা? সাথে ইলন মাস্কের বিষয়ে আপনারা দেখছি, আমরা বাইরের থেকে দেখছি, ভারত এবং বাংলাদেশ একই সাথে একদিনের ডিফারেন্সে দুইজনই স্টারলিংকের কানেকশন নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। কিন্তু ইলন মাস্কে যারা পশ্চিমা দেশ আছে, ইউরোপ বিশেষ করে, তারা কিন্তু ইলন মাস্কের প্রোডাক্ট বয়কটের একটা আন্দোলন এখানে চলছে, আমরা চালাচ্ছি। তো ইলন মাস্ককে তো আমরা দেখতে পারি না, এখন আপনাদের স্বার্থে আপনারা দেখলে সেটা ভিন্ন বিষয়। জি না, ঠিক আছে, এটা শোনেন, এটা হয় কি, ট্রাম্পের সাথে মান অভিমান চলতেছে ইউরোপের। কারণটা হলো রাশিয়াকে সে অনেকটা কাছে টেনে নিয়েছে, এবং সেটা আগেও ছিল। তার প্রথম টার্মে যখন আসলো সে তখন কিন্তু আপনার তার পুতিনকে তার ফ্রেন্ড হিসাবে সে ইয়া করেছে। তো এরকম এবারেও তাই এরকম হচ্ছে। এবং আপনার ইউক্রেনের যে আপনি জানেন যে প্রেসিডেন্ট গেল ওখানে, ও তো ওখানে চলেই আসলো পরে করে। এজন্য এইটা আপনার হতেই পারে, কিন্তু আমি আমাদের ইন্টারেস্টে আমরা কথা বলতেছি। ইলন মাস্কের ব্যাপারটা হলো আমাদের স্বার্থে, আমাদের তাকে দরকার, ওটা আমরা এপ্রিশিয়েট করি, এটা আমাদের অ্যাচিভমেন্ট। এখন আর যেটা আপনি বললেন যে কি বলে, এই যে রিজভী সাহেবের কথাবার্তা, রিজভী সাহেব তো একজন ভদ্র জনচিত লোক এবং উনি অত্যন্ত জেন্টলম্যান টাইপের তার কথাবার্তা, কিন্তু এখন উনি হঠাৎ করে যে সুর পাল্টেছে তা না, উনি যে সুরে কথা বলে এই সুরটা হলো অ্যাকচুয়ালি আওয়ামী লীগকে প্যাট্রোনাইজ করার সুর, আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার সুর, এবং আবার ভারতের মানে যে বাঁশি, সেই বাঁশি উনি বাজাচ্ছে। এবং এই যে ফজলুর রহমান, এই যে অ্যাডভোকেট, এদের মতোই আর কি। এখন মনে হচ্ছে ফজলুর রহমান এই যে সুরে কথা বলে, মির্জা আব্বাসও সেই সুরে কথা বলে, মির্জা ফখরুলও সেই সুরে কথা বলে। এখন এই নামের সাথে যদি মির থাকে, মির্জাফরের কথা তো আমরা জানি, এই মির থাকলেই কেন যেন একটা প্রবলেম হয়ে যায়। আমি দেখছি এদের চিন্তাধারায় এখন, আমি জানি না, আমার কাছে মনে হচ্ছে যে এরা ভারতকে এখনো প্রভুই মনে করে, এবং তারা মনে করে ভারতকে খুশি বা রাজি না করে রাজনীতিতে তারা যে পাওয়ারে যেতে পারবে বা রাজনীতিতে আরো শক্ত অবস্থান তৈরি করতে পারবে, এটা তারা মনে করে না আমার কাছে মনে হচ্ছে এদের কথাবার্তায়। এবং এরা টোটালি মিসগাইডেড, এবং এরা টোটালি একটা রং আমার মন মানসিকতা নিয়ে চলতেছে। কারণটা হলো ভারত কিন্তু বাংলাদেশ থেকে আউট একেবারে। আপনাকে বলে দিলাম, আমি, আপনি লিখে রাখেন, ভারত বাংলাদেশের রাজনীতিতে মানে আপনার কোনো প্রকার প্রভাব বিস্তার করতে পারবে না। যদি প্রভাব বিস্তার করে সে জিরো হয়ে যাবে, হাসিনার মতো জিরো হয়ে এবারে তারপরে দেশ থেকে পালিয়ে যেতে হবে। ধরেন হাসিনা বা আওয়ামী লীগের লোকজন তো পালিয়ে গেছে, অনেক টাকা পয়সা আছে, অনেক কিছু দিয়েছিল ভারতকে। ইন্ডিয়াকে এখন বিএনপি যদি মনে করে তাদের সেফ হেভেন, কিন্তু সেটা কিন্তু ভুল করবে ইন্ডিয়া, মানে বিএনপির জন্য কিন্তু ভারত কখনো সেফ হেভেন না। ইন্ডিয়া সবসময়, শোনেন, বিএনপির জন্মই হয়েছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। ভারতের যে প্রভাব প্রতিপত্তি,
আমাদের যে উপরে শকুনের দৃষ্টি এইটাকে প্রতিহত করার জন্যই হলো, যার জন্য ভারত আমাদের জিয়াউর রহমানের করা সার্ককে ইনঅ্যাক্টিভ করে রেখেছে, সাব গেমস কে ইয়া করে রেখেছে। তো এই যে একটা মানে ইন্ডিয়া বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতিতে যে মানে প্রভাব ছিল ভারতের, যে প্রচন্ড প্রভাব, সেটা মনে হচ্ছে আবার একটু ইন্ডিয়া আমাদের বাংলাদেশের যারা বাম রাজনীতি এবং বিএনপি জাতীয়তাবাদের রাজনীতিতে ডানপন্থী এদের মাধ্যমে ভর করেছে। তো এইটার জন্য কিন্তু বিএনপি এভরিডে দে আর লুজিং দেয়ার পপুলারিটি। আমি আপনাকে একেবারে আমি 100% জেনে আমি কথাটা বলতেছি। আই এম অলসো লুজিং সাপোর্ট, আমার একটা মরাল সাপোর্ট আছে, জাতীয়তাবাদে বিশ্বাসী। তারপরে আপনি দেখেন পাবনায় কি হয়েছে কয়েকদিন আগে, আপনি জানেন মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে একটা সমাবেশ করতে গিয়েছিল বিএনপি, এবং তারা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলার পরে ওখানে কিন্তু মুক্তিযোদ্ধার প্রতিবাদ করেছে এবং তারা মানে একটা হট্টগোল হয় ওখানে, এরকম বিশ্রী অবস্থা। তো বিএনপি বোঝা উচিত যে তারা কাদেরকে ডাকতেছে, কিভাবে এখানে ইনফেস্টেড হয়েছে। এখন জিয়াউর রহমানকে মানে স্বাধীনতার ঘোষণা বলতেও রাজি না, এখন তারা বঙ্গবন্ধুকে ঘোষক বানাতে চায়। আসলে 7ই মার্চের পরে তো উনি ভাই আপোষ করেছে, তাদের সাথে মিটিং করেছে, সবই করেছে। তারপরে ক্যাসেট প্লেয়ার নিয়ে গিয়েছিল আমাদের তাজউদ্দিন সাহেব, তারপর ব্যারিস্টার আমিরুল ইসলাম ছিল, উনি কিন্তু সেখানে তার রেকর্ড ভয়েস রেকর্ড করেনি, তো উনি ঘোষণা দেয়নি। তারপর পরে বলে বিডিআর এর মাধ্যমে, তার বিডিআর এর মাধ্যমে যেতে হবে কেন? যখন তাজউদ্দিন গেল আর ব্যারিস্টার আমিরুল ইসলাম গেল, তখনই তো উনি এটা তাদের কাছে চিটটা দিতে পারতো। তারপর আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক এম এ হান্নান ছিল চিটাগাং এর, বলছে সে ঘোষণা দিতে, তার ঘোষণা তো কেউ শোনেনি, সামান্য একটু হয়তো। তো জিয়াউর রহমান দেওয়ার পরে এটা ছড়িয়ে পড়ে। এখন এই জিয়াউর রহমানের যারা আদর্শে বিশ্বাসী, তাদের মধ্যে আমি এখন অনেক বৈপরীত্য পাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে তারা সরে গেছে তাদের অবস্থান থেকে। তো জিয়ার রাজনীতি কিন্তু শুরু হয়েছিল এরকম। ভাই আমাদের আরো কিছু প্রশ্ন আছে আপনার কাছে, আরো কিছু প্রশ্ন আসলে জানার আছে। তাসনিম যারা, ইনাকে আমরা, আপনি জানেন ইনি হচ্ছে ইউরোপেরই মানে ইংল্যান্ডেরই একটা ইসের, এখানে পড়াশোনা করছেন, এখানের মানুষ আসলে। তো ইনাকে আমি চ্যালেঞ্জ করছি ওপেন, শেখ হাসিনা যাওয়ার আগের দিন পর্যন্ত যদি কোনো একটা ফেসবুক পোস্ট শেখ হাসিনার এগেনস্টে যায় এরকম কেউ দেখাতে পারে, তাহলে আমরা কালকের থেকে হাতে চুরি পরে ঘুরে বেড়াবো। এ হচ্ছে সেই পরিবারেরই, সে আওয়ামী লীগেরই মানুষজন। তাসনিম যারা, সে হচ্ছে জাতীয় নাগরিক কমিটি। খুব ভালো কথা, মানলাম, কোনো সমস্যা না, আপনি রিকনসিলেশন করছেন, আমরা মানছি রিকনসিলেশন হচ্ছে। আসেন সারজিদের কথা, সারজিদ যে সময় আওয়ামী লীগ করে সেই সময় তাকে যখন বলা হয়েছে আপনি কেন আওয়ামী লীগ করছিলেন, তিনি অনলাইনে এসে বলছেন, আপনি কোট করতে পারেন কথাটা, তিনি অনলাইনে এসে বলছেন যে তিনি হলে সিট পাওয়ার জন্য তিনি আওয়ামী লীগ করছেন। পরে যখন 200-150 গাড়ি নিয়ে তিনি যখন যাত্রা করেন, তখন তিনি তার পরিবারের টাকার সরাসরি তার পরিবারের অনেক টাকা, কিন্তু এই যে সাংঘর্ষিক কথাবার্তা। এবং দেখেন যখন এই নাগরিক কমিটি যারা, যদি ইফতারির অনুষ্ঠান করার দরকার ছিল রাস্তায় কর ভাই, তোদের পপুলারিটি বাড়তো, কিন্তু 5 স্টার হোটেলে করছেন। কার টাকা নিছেন? আওয়ামী লীগের পান্ডার টাকা। কি জন্য টাকা দিচ্ছে? আপনাদের সহযোগিতা নেওয়ার জন্য। এই টাইপের রাজনৈতিক দল যখন বাইরের কোন একটা ব্যবসায়ী, মনে করেন আমি টাকা দেব, আমি তো ফ্রি দেবো না, আমার নিশ্চয় পিছনে কোনো কাহিনী আছে, সেই জন্য তো আমি টাকা দিচ্ছি। তো এই দলটা নিয়েও আমরা কি কোনো আশা করতে পারি কিনা? জি ইমরান ভাই। আচ্ছা, ইমরান ভাইরে মনে হয় শুনতে পাচ্ছেন না, ইমরান ভাই মনে হয় লস করছেন। আচ্ছা ইমরান ভাই আবার কেটে দিয়ে যুক্ত হন, আমরা আরো কিছু জিনিস দেখে আসি। যে নির্বাচনের পরে সংস্কার প্রক্রিয়া মানে নিশ্চয়তা নাই, এমন টাইপের একটা কথা বলছেন কে? নাহিদ। আচ্ছা ঠিক আছে, আমরা মানলাম নির্বাচন করেই সবকিছু সংস্কার, নির্বাচনের আগেই সব সংস্কার হবে, হবে, তো এগুলা সব। জি ইমরান ভাই আপনি কি শুনতে পাচ্ছেন এখন? শুনতে পাচ্ছি, ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা প্রশ্নটা শুনছেন? আমি আপনাকে প্রশ্নটা আবার করি। হ্যাঁ আপনি যেটা বলেছেন, ডক্টর তাসনিম যারা, ওরা অক্সফোর্ড থেকে ওখানে লেখাপড়া করেছে ইংল্যান্ডে,
এবং আমি তার একজন ফ্যান ফলোয়ার ছিলাম। আর সার্জিস, আমি পলিটিক্যাল কারণে না, তার কিছু ভালো ভালো পোস্ট আছে যেগুলি আপনার মেডিকেল সায়েন্সে কভার করে, এটা সেজন্য আমি তার একটু ইয়াং লেডি। তো যাই হোক, আর যেটা আপনি সার্জিসের কথা বললেন, হ্যাঁ এরা তো আমরা অ্যাকচুয়ালি এখন আপনি কাকে কি বলবেন, তো এই সার্জিসের কথাই ছিল এরকম যে আমার কাছে মানি ব্যাগও নাই, আমার কাছে টাকাও নাই, আমার আসলে পকেট খালি, আমি এইভাবে চলতে হচ্ছে, এরকম অনেক বক্তব্য, এইরকম বক্তব্য তার আছে। কিন্তু তার সবসময় আমরা দেখছি সে বিলাসী জীবনযাপনই করে, তার চলাফেরার মধ্যে যেটা আমাদের যে রাজনীতির যারা বরপুত্র, মানে পারিবারিক রাজনীতির যারা বরপুত্র, তাদের মতোই তার চলাফেরা। এখন হঠাৎ করে সে, তার দাদার এত সম্পত্তি হয়ে গেল, তার একটা ইলেকশন করার মতো অনেক টাকা আছে, 150 গাড়ির, এটা কোনো তার বন্ধু বান্ধব দিয়েছে, তো বন্ধু বান্ধব যদি দেয়, বন্ধু বান্ধব কি আশা করবে না তার কাছ থেকে, এটা রিটার্ন চাবে না, এমনি এমনি দেয়। বাঙালি তো খুবই লোভী এবং স্বার্থপর। যখন আপনি আপনার দাদার সামর্থ্য আছে, তখন আপনি কেন তাদের এই ফিনান্সিয়াল সাপোর্ট গুলি নিচ্ছেন? আপনি ফিনান্সিয়াল সাপোর্ট না নিয়ে এগুলি করা যায় না। তো এইভাবে যান, আপনি ভাসানীকে দেখেন নাই বাংলাদেশের মানুষের হৃদয়ে কিভাবে জায়গা করেছে? সুতরাং ওনার তো এটা বোঝা উচিত এই সার্জিসের। আর একটা হলো তাসনিম জারার ব্যাপারটা, এরা হয় কি অ্যাকচুয়ালি ব্রিলিয়ান্ট দেখে, এবং এরা হলে হাইলি মানে এরা খুব এম্বিশাস ভাই। এখন এরা দেখছে আমরা যদি একটা নতুন পার্টিতে জয়েন করে এদের সাথে থাকি, তা উই ক্যান মেক আওয়ার ক্যারিয়ার ইন পলিটিক্স। এখন তারা অনেক ডাক্তার হচ্ছে, এখন তো তারা মিনিস্টার হওয়ার, উপদেষ্টা হওয়ার স্বপ্ন দেখে, কারণ তাদের কলিগরা, বন্ধুরা, সমসাময়িক যারা বয়সের, তারা তো অলরেডি উপদেষ্টা হয়ে গেছে। এখন তাদেরও কি ইচ্ছা করে না? তাদেরও ইচ্ছা করে। এখন এই জন্য এদেরকে আপনার কাছ থেকে আমি ওই ধরনের যা আমার আশা ছিল, সেই আশাটা আমি আর এখন করি না। মানে ইমরান ভাই আপনাকে আরেকটা জিনিস মনে করা যে হাসনাত তিনি বলছেন, তিনার কথা শুনে আমরা ওনাদের বিরুদ্ধে না, কিন্তু বিরুদ্ধে কথা বলতে আমরা তো জনগণের পক্ষে, কথা বলতে গেলে বলতে হবে। দেখেন উনি বলছে আওয়ামী লীগ, বিএনপি, এই দলগুলা তাদের নিজস্ব সংস্কার করেনি, আমরা যদি ইচ্ছাও করি আমরা ওইভাবে করতে পারবো না, তারাও ওইভাবে চলবে। তাহলে রিফর্মের কথা, সংস্কারের কথা, এসব কথা বাদ দেওয়া হয়তো ভালো ছিল নাকি ভণ্ডামি করছে? জি, এখন এরা হয় কি, আমার কাছে মনে হয় এরা ওই গতানুগতিক রাজনীতির মানে মানে যেটা একটা ধারা, সেই ধারাই পা দিয়েছে, যেটা পরিবর্তনের রাজনীতি এদের কাছ থেকে খুব একটা আশা করা যায় না। তবে নাহিদের ব্যাপারটা আমি একটু আলাদা, আমার আছে নাহিদের ব্যাপারটা। নাহিদকে আমার কাছে এখনো মনে হয়েছে যে বেটার, মানে এখন একটু আশার আলো আমি দেখতে পাচ্ছি। তো আসলে আরো নতুন দল হয়েছে, আপনি জানেন কিছু নতুন দল হয়েছে, এবং এগুলি যদি, এদের মধ্যে ভালো লোকও আছে, এবং আমার মনে হয় স্টুডেন্ট যে দল হয়েছে, এই দল ভেঙে যাবে, এগুলি আরো হয়তো নতুন দল হবে। কারণ আদর্শিক যেটা লড়াই, সেইটা তো আপনার কেউ যারা সৎ, দেশকে ভালোবাসে, যারা মানুষের জন্য চিন্তা করে, তারা কখনোই, যারা করাপ্টেড বিলাসী জীবন যাপন করে, এই অবস্থার মধ্যে যাবে না। আর যে ছাত্র, যে নেতা একটা হলে একটা সিট পাওয়ার জন্য যে কম্প্রোমাইজ করতে পারে, ছাত্রলীগে রাজনীতি করতে পারে, তো তার তো দৃঢ়তা নাই, চরিত্রের দৃঢ়তা নাই। তারপর দ্বিতীয়, এই যে শটা করলো 150 গাড়ি নিয়ে, আপনার সৈয়দপুর থেকে যাওয়ার সময় বিমানে যেতে হবে কেন, আবার অনেককে দেখলাম হেলিকপ্টারে যাচ্ছে। তো এগুলো তো সেই আওয়ামী লীগের রাজনীতিরই আমি দেখি যে একটা মানে প্রতিচ্ছবি। সুতরাং আমার কাছে এদের আমি অতটা আশা করি না। আমাদের বাইরে যারা থাকে, আমাদের তো আসলে কোনো রাজনৈতিক পরিচয় নাই। আপনাদের কাছে আমাদের বিনীত রিকোয়েস্ট, যারা আছেন বাংলাদেশে, তাদের কাছে আমাদের বিনীত রিকোয়েস্ট, দেখা যাচ্ছে আপনি দুইটা আমলে, আমি যদি ভুল না করে থাকি, আমার যদি ভুল না হয়ে থাকে, ভুল হলে ক্ষমা চেয়ে নিচ্ছে আগের থেকে, দুইটা আমলেই বাংলাদেশে দৃশ্যমান উন্নয়ন ঘটছিল। আর এই ডক্টর ইউনূসের আমলে কিছু উন্নয়ন এখনো হয়নি, হচ্ছে, এখন রান কন্টিনিউয়াস আছে। একটা হচ্ছে জিয়া এবং এরশাদ, এই দুই আমলেই উন্নয়ন ঘটছিল, দুইটা সেনাবাহিনীর সদস্য। আপনাদের যারা সাবেক সেনা কর্মকর্তা আছে, আপনারা কি ভয় পান একটা দল খুলতে? আপনারা কি ভয় পাচ্ছেন কোনো কিছুর জন্য?
না না, আপনি হয়তো আপনার নলেজে হয়তো অনেকটা নাই। বাংলাদেশ আর্মির ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল একটা নতুন দলের ঘোষণা করেছে। তার বাড়ি হলো লালমনিরহাট এবং সে হলো জাতীয় পার্টির এমপির ছেলে। তারপরে শামীম কামালের আমি খারাপ কিছু শুনিনি। আমি যখন মেজর, সে তখন বোধহয় আর্মিতে ঢুকেছে মাত্র। তো রিটায়ার করে এখন হি ফর্মড এ পার্টি। তারপরে আমাদের জেনারেল আমসা আমিন একটা পার্টি করেছে, মেজর জেনারেল এতেশাম একটা পার্টি করেছে, তারপরে মেজর আমিন আফসারি একটা পার্টি করেছে, তার কর্নেল মিয়া মশিউজ্জামান, যেটা হলো ওই যে আপনার নূরের যেটা পার্টি ছিল দুই ভাগ হয়ে একটা এখন কিন্তু নেতৃত্ব দিচ্ছে মিয়া মশিউজ্জামান, কর্নেল মিয়া মশিউজ্জামান। এবং কর্নেল মিয়া মশিউজ্জামানের ব্যাপারে আপনাকে আমি গর্ব করে বলতে পারি, ভেরি অনেস্ট ম্যান, এবং হি হ্যাজ এ ভেরি স্ট্রং পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড। তার বাবা বোধহয় মিনিস্টার ছিল এক সময়, অনেক আগে পাকিস্তান আমলে। তারা বাপ চাচারা অনেক মানে এস্টাবলিশড ম্যান, এরা বিজনেসম্যান হিসেবে সাকসেসফুল এবং কোনো কেলেঙ্কারি নেই। উনি এই যে মিয়া মশিউজ্জামান গত যে ছাত্রদের এবং জনতার যে আন্দোলন, এখানে ওনার বিশাল কন্ট্রিবিউশন। উনি কিন্তু ওনার এগুলি বলে না, কারণ উনি অনেক ছাত্রদের যারা গুলি খেয়েছে উনি কিন্তু অপারেশন করে দিয়েছে ওনার পয়সায়, ওনার টাকায়, এবং তাদের খাবার দাবার দেওয়া এই যে আন্দোলনের সময় ওনার বিভিন্ন টিম এটা গোপনে গোপনে করেছে বিহাইন্ড দ্য স্ক্রিন। তো উনি আসলে ওইভাবে বলে না। তারেক একটা ছেলে আছে, দেখবেন তারেক নামে একটা ছেলে আছে, তারেক রহমান। এই ছেলেটা খুবই ভালো। জি ভাই, আমজনতা পার্টি। ও সে আমজনতা পার্টি করছে, আচ্ছা এটা আমি অতটা জানতাম না, বাট আমার কাছে মনে হয় দিস গাই ইজ অনেস্ট, ভালো ছেলে। এখন ওর এই দলের থেকেই কিন্তু একটা লোককে নিয়ে হাসনাতরা সার্জিসরা, ওই যে ওর নাম কি, ওই চিটাং এর যে আরিফ আসিফ, সে ওখানে পোর্টে কিন্তু ওখানে বসিয়ে দিয়েছে। এখন পোর্ট কিন্তু চিটাং পোর্ট কন্ট্রোল করে এই আসিফের লোকজন। তো এইরকম আমাদের কাছে অনেক রিপোর্ট আছে, যাতে আমার কাছে মনে হয় এই ভালো মন্দ মিলিয়ে যেহেতু একটা মানে দল হয়েছে, এখনো ছাকুনি তারা দেয়নি। হয়তো আমার কাছে মনে হয় যে নমিনেশন যখন হবে, হয়তো সময়ের উত্তরণ এই ঘটনাগুলি যখন জানবে, যখন আরো কিছু বের হবে, এরা তো এমনি জিরো হয়ে যাবে পাবলিকের কাছে। এবং সংস্কার তারা যেহেতু বিএনপি করতে দিতে চায় না, সংস্কার বড় ধরনের, তারা অনেক কিছুতেও দ্বিমত পোষণ করেছে যে সমস্ত দফা ছিল, এবং প্রাইম মিনিস্টারের ইভেন ক্ষমতা কমানোর ব্যাপারে তারা রাজি না। তারপরে দুইবারের বেশি হতে পারবে না, এটাতেও তো রাজি না। অনেক কিছু 31 দফার তাদের যে 31 পয়েন্ট ছিল 31, সেটার মধ্যে থেকে কিন্তু তারা একটু সরে গেছে তাদের নেতাদের কথাবার্তা মনে হয়। তো এখন এইভাবে আমি যেটা মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে জনগণ প্রতীক দেখে ভোট দেবে না, জনগণ এবারে ভোট দিবে মানুষ দেখে। এবং আপনি আমি কম বেশি জানতে পারি, কিন্তু এলাকার মানুষ কিন্তু জানে যে কার একটা টিনের ঘর ছিল এখন এটা ডাবল দোতলা বাড়ি হয়ে যাচ্ছে, মাল্টি স্টোর বিল্ডিং হচ্ছে, মার্কেটের মালিক হয়ে যাচ্ছে। জনগণ কিন্তু এটা দেখতেছে চাক্ষুষ, এবং কার ব্যাংকে কত টাকা জমা হচ্ছে সবকিছু দেখতেছে। 150 গাড়ি নিয়ে যাওয়া, এটা কিন্তু জনগণ দেখছে, নর্থ বেঙ্গল না সারা বাংলাদেশের মানুষ দেখছে। সুতরাং এই যে পার্টির উপরে একটা ব্যাড ইমেজ হলো ইয়ার মাধ্যমে, সার্জিস, ওর নাম কি, সার্জিসের মাধ্যমে, এটা আপনি মনে করেন এই পার্টি, আমি তো একটু ভাবছিলাম যে বিএনপি কে কাউন্টার করার মতো একটা পার্টি হবে, হয়তো বিএনপি সংখ্যাগরিষ্ঠ পাবে, এরা একটা কিছু পাবে, তারপরে আরো নতুন দল মিলে একটা মানে একটা পার্লামেন্ট হবে, যেটাকে আমরা বলবো বিভিন্ন দলের মিলে একটা পার্লামেন্ট, যেটা এককভাবে সংখ্যাগরিষ্ঠতা বিএনপি করতে পারবে না। তাতে বিএনপি কে ইন্ডিয়া প্রেসার দিয়ে যা ইচ্ছে তাই হাসিনার মতো করাতে পারে। এই জন্য আমরা কিন্তু চাচ্ছিলাম এইরকম একটা হোক, ক্যাবিনেট ফর্ম হবে ভবিষ্যতে, যারা বলবে হ্যাঁ আমরা তো পারতেছি না, আমাদের শরিক দলগুলি রাজি হচ্ছে না তোমাদের এই প্রস্তাবে। এই জন্য আমরা চাচ্ছিলাম যে ছোট ছোট দলগুলি এক হয়ে গভর্নমেন্ট ফর্ম করলে যদি ভালো কিছু সিট পায়, তাহলে একটু ইন্ডিয়ার হেজিমনিটা কারো উপরে ভর করে যেন ঢুকতে না পারে বাংলাদেশে, এটা আমরা চাচ্ছিলাম। তো আমি তো আপনাকে আমি প্রায় বলি ভাই, এই জন্য যে ইন্ডিয়াতে কিন্তু যারা পুরনো নেতা, এদের অনেক ভিডিও আছে ভাই। এই ওখানে আছে একটা সোনাগাছি একটা জায়গা আছে বুঝছেন, ওই কলকাতায় মুক্তিযুদ্ধের সময় অনেকে ওখানে আশ্রয়ন, মানে ওই শরণার্থী টাইপের মুক্তিযোদ্ধা আছে। এবং আপনার পুরনো নেতাদের অনেকের ওই যে বলে এটা যৌন রোগও হয়েছিল আসামে, ত্রিপুরায় এবং ওইখানে গিয়ে, তো ওইগুলি ট্রিটমেন্টও ইন্ডিয়াতে হয়েছে, এবং এটা রয়ের কাছে রেকর্ডও আছে। সুতরাং
এরা হয়তো ওইভাবে বলতে পারবে না, বাট এদের দিন তো বেশি নাই। কিন্তু মরার আগে, যাওয়ার আগে একটু রাজনীতি থেকে রিটায়ার করে সত্য কথা বলে যাওয়া উচিত। এবং ইন্ডিয়ার মানে আমাদেরকে যে ভালো চায় না, এই রাজনীতি আমাদেরকে জনগণ বুঝে গেছে, নেতারা বুঝে নাই তা না, তারা বুঝছে। কিন্তু তারপরেও ভারতের মানে এত সাপোর্ট নিয়ে হাসিনা কই চলে গেল তার দলবল সহ, এইটার পরেও যাদের শিক্ষা না হয়, ইতিহাসের থেকে তারা শিক্ষা না নিবে, চাক্ষুষ অতীত কিছু না, জাস্ট এখন রিসেন্ট, এরপরে আর আপনি কি বলবেন? সার্জিস তাসনিম যারা, আমার মনে হয় এরা অ্যালার্ট হবে, জনগণের প্রতিক্রিয়া দেখে তারা ভালোভাবে শোধরাবে, এটি আমার আশা। জি, আব্দুর রহিম ভাই, আপনি আপনার যদি কোনো বক্তব্য থাকে, আপনি অনেক দেরিতে জয়েন করছেন। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় সঞ্চালক ভাই, দাউদ ভাই এবং আমার প্রিয় মেজর ইমরান ভাই এবং যারা শুনছেন বা যারা সামনে শুনবেন, সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের কিছু ঐতিহাসিক ঘটনার নিয়ে আমি বলতে চাই। আজকে চীনের সাথে বাংলাদেশের যে তিস্তার চুক্তির কথা হয়েছে, এটাকে আমরা স্বাগত জানাই এবং আমাদের যে $2.1 বিলিয়ন একটা ফাইন্যান্সিয়াল সম্ভাবনা দেখা দিয়েছে, ওইটাকেও স্বাগত জানাই। তবে আমি আজকের এই আলোচনার মাধ্যমে আমাদের দেশ মাতা, গণতন্ত্রের অতন্ত্র প্রহরী বেগম খালেদা জিয়া এবং আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেবের উদ্দেশ্যে একটা কথা বলবো। আমরা এখানে যে তিনজন আছি, আমরা কেউ আপনার দলের এমপিও হতে যাব না, মন্ত্রীও হতে যাব না, কোনো কিছু হতে যাব না। আমার বাকি দুইজন আমার সাথে একমত হবেন কিনা জানি না। আমি ব্যক্তিগতভাবে এবং আমার মনে হয় এটা বাংলাদেশের সকল মানুষের মনের এবং অন্তরের কথা, পিনাকি ভট্টাচার্য আজকে যে উনার ইফোজিটটা করছেন, উনার এই প্রস্তাবটাকে গ্রহণ করার জন্য আমি দেশ মাতা খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমান স্যারের কাছে উদাত্ত আহ্বান জানাবো। উনি যেটা বলেছেন সেটা হলো যে দেশ নায়ক তারেক রহমানকে ডেপুটি চিফ অ্যাডভাইজার করে একটা সর্বদলীয় সরকার গঠন করার জন্য, যে সরকারের মেয়াদ হবে 3 থেকে 4 বছর। আমি এখানে একটা কথা বলতে চাই, এখানে তো আমি পিনাকি ভট্টাচার্যের কোনো বক্তব্য না, পিনাকি ভট্টাচার্যের কথাকে আমি পিনাকি ভট্টাচার্যের আমি দলের লোক না। পিনাকি ভট্টাচার্যের ব্যাপারে অনেকের অনেক আপত্তি আছে, কেউ বলে যে উনি রয়্যাল এজেন্ট, কেউ বলে যে উনি ব্রাহ্মণ, একজন এক একটা কথা বলে। তবে উনারা এই আজকের এই প্রস্তাবটাকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে স্বাগত জানাই এবং আমি যেরকম দেশ মাতা, গণতন্ত্রের অতন্ত্র প্রহরী বেগম খালেদা জিয়ার এবং দেশ নায়ক জনাব তারেক রহমান স্যারের উদ্দেশ্যে বলছি, আমি ঠিক ওই রকম পিনাকি ভট্টাচার্যকে বলবো, আপনি আজকে যে প্রস্তাবটা দিয়েছেন, আপনি প্রস্তাবটা যদি আপনার ব্যক্তিগত উদ্যোগে এই প্রস্তাবটা নিয়ে যদি সরাসরি আপনি ডক্টর ইউনূস স্যার, দেশ মাতা, গণতন্ত্রের অতন্ত্র প্রহরী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমান স্যারের সাথে যদি আপনি সরাসরি কথা বলেন এবং সরাসরি কথা বলার যে আপনার আগ্রহ আছে, আপনার ইচ্ছা আছে, এটা নিয়ে যদি আপনি একটা ইফোজিট করেন বা এটা নিয়ে যদি আপনি একটা পর্ব করেন, আমার মনে হয় এটা বাংলাদেশের মানুষ সাদরে গ্রহণ করবে। আমি এই কথাটা বলার পরে দেশ নায়ক তারেক রহমানকে স্যারকে উদ্দেশ্য করে বাংলাদেশের ইতিহাস নিয়ে একটা কথা বলতে চাই। আপনার সামনে কঠিন এক পরীক্ষা, আপনার সামনে কঠিন এক পরীক্ষা, ঠিক যেই পরীক্ষায় 1971 সনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ওই পরীক্ষার জল জ্যান্ত এবং জীবন্ত সাক্ষী এখনো বেঁচে আছেন তৎকালীন ক্যাপ্টেন অলি, বর্তমানে ডক্টর কর্নেল অলি আহমেদ স্যার। যখন পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশে আক্রমণ করলো, তখন আওয়ামী লীগের লোকজন কলকাতা পলায়ন করলো, আর কর্নেল অলি আহমেদ প্রথম বিদ্রোহ করে তৎকালীন ক্যাপ্টেন অলি আহমেদ, জিয়াউর রহমান সহ জিয়াউর রহমান, মীর শওকত আলী এবং ক্যাপ্টেন অলি আহমেদ, উনারা বিদ্রোহ করে উনাদের নিজেদের যে কমান্ডার ছিল, সিইও ছিল, সেই কর্নেল জাঞ্জুয়া থেকে শুরু করে আরো 6-7 জন অফিসারকে হত্যা করে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ শুরু করে। ঠিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে উই রিভোল্ট বলে বাংলাদেশিদের মনে স্থান করে নিয়েছেন, দেশ নায়ক তারেক রহমানকে আজকে সকল লোকজনের পরামর্শ না শুনে সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো ওই রিভোল্ট বলে দেশের মানুষের অন্তরের কথা বুঝে যেই কোনো সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের মানুষের মনের চিন্তা করে ডক্টর ইউনূস স্যারের সাথে হাতে হাত মিলিয়ে আমাদেরকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়ে তোলার জন্য আমি আশা করি উনি এই উদ্যোগ নেবেন। আমি উনাকে বলে দিতে চাই, আপনার মা এবং বাপ
দুইজনে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ছিলেন। আপনার সামনে এখন কঠিন পরীক্ষা, আপনি কি শেরেবাংলা একে ফজলুল হক, তারপরে মাওলানা ভাসানী, উনাদের মতো ইতিহাসের পাতায় কি সন্ন্যাস করে লেখা থাকতে চান, নাকি আপনি শেখ মুজিবুর রহমানের মতো একজন দৃঢ় ব্যক্তি হয়ে থাকতে চান? আপনি চান বা না চান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের কোটি কোটি মানুষের অন্তরের মধ্যে উনারা ওনাদের দুইজনের জায়গা করে নিয়েছেন। এখন আপনি কি উনাদের দুইজনের পথ অবলম্বন, উনাদের দুইজনকে অনুসরণ করে আপনাকে আপনার সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন, নাকি আপনি হারিয়ে যাবেন জানি না। আপনাকে শুধু এটুকু স্মরণ করে দিতে চাই, আমাদের এই ভারতীয় উপমহাদেশে রাজনীতি সবচেয়ে বেশি নষ্ট করছে হলো বামেরা। এই বামেরা এই রাশিয়া এবং চীনের পক্ষ দিক দিয়ে এই ভারতীয় উপমহাদেশ তখন পাকিস্তান করার বিরোধী ছিল। এই বামেরা 1971 সালে মুক্তিযুদ্ধকে বলেছিল যে দুই কুত্তার কামড়া কামড়ি। এই বামেরা শেখ মুজিবুর রহমানকে হত্যার পথ প্রশস্ত করেছিল। এই বামেরা যেই জায়গায় যেইখানে শহর হয়েছে ওইখানে এই বামেরা ধ্বংস ডেকে আনছে। সারা পৃথিবীতে বাম দুটা বলয় আছে, একটা হলো রাশিয়াপন্থী বাম আর একটা হলো চীনপন্থী বাম। বাট চীন যে সমাজতন্ত্রের কথা বলে, চীন তার সমাজতন্ত্র থেকে অনেক দূরে সরে চলে এসেছে। চীন এখন পুঁজিবাদী সমাজতন্ত্রের মধ্যে আছে এবং চীন ভবিষ্যতে বিশ্বের 1 নম্বর পরাশক্তি হবে। আর এই আওয়ামী লীগকে যেরকম এই বামেরা ধ্বংস করছে, ঠিক বিএনপিকেও ধ্বংস করার জন্য একজাক বাম বিএনপির মধ্যে আইসা জন্ম নিয়েছে। বিএনপিকে আমি বাংলাদেশের রাজনীতির একটা প্রেক্ষাপট সেই ভারতের উপমহাদেশ থেকে বলি, যখন কংগ্রেস হয়, আমি জানি না আপনারা যারা দর্শক তারা জানেন কিনা, কায়দা আজম মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু একসাথে মুসলিম লীগ এবং কংগ্রেস দুইটাই করতেন। এবং যখন প্রথম কংগ্রেস হয়, যখন মুসলমানরা দেখলো কংগ্রেস মুসলমানদের পক্ষে বলে না, তখন মুসলিম লীগ করা হয়। যখন এই বাংলাদেশ এই পাকিস্তান এবং ভারত হয়, তখন কিন্তু আরেকটা দেশ হওয়ার কথা ছিল, সেটা হলো বাংলা। ওইটা হওয়ার বিরোধিতা করেছিল শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে শুরু করে এই হিন্দুস্তানি সব কংগ্রেসরা আর বামেরা। ওইখান থেকে যখন দ্বিজাতির তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান হলো, সেই পাকিস্তানের সেই মহাপ্রতাপশালী মুসলিম লীগ, যেই মুসলিম লীগের অবদান আমাদের আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়, আজকে সচিবালয়, আজকের বুয়েট, যেই স্যার সলিমুল্লাহ খান মুসলমানদের জন্য এত করে গেছেন, এই পূর্ব পাকিস্তানের জন্য এত করে গেছেন, যেটা আগামী জিন্দেগিতে কেউ করতে পারবে কিনা। সেই মহাপ্রতাপশালী মুসলিম লীগ শুধুমাত্র মানুষের মনের অবস্থা এবং ভাব বুঝতে না পারার কারণে মাওলানা ভাসানীর নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ করে মুসলিম লীগের কবর রচিত হয়। ঠিক তেমন ভাবে 1975 সনে 15ই আগস্টের বিপ্লবের পরে আওয়ামী লীগ শুধু ভারতের উপর নির্ভরতার কারণে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভারত বিরোধিতার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নামে একটি দলের উদ্ভূত হয়, যেই দলের এরশাদ বিরোধী আন্দোলনের স্লোগান ছিল নেত্রীমুদের খালেদা ভারত থেকে আলাদা, রুশ ভারত আগ্রাসন, রুখে দাঁড়াও জনগণ। আজকে সেই বিএনপি যেভাবে ভারতের পক্ষে কথা বলতেছে, আমি জানি না কি হবে, বাট রাজনৈতিক পথ পরিক্রমায় সময়ের প্রয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগ বা আওয়ামী লীগের বা সর্বশেষ জাসদের ভাগ্য বরণ করে কিনা, পুরোটা নির্ভর করবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরাধিকারী, আমাদের গণতন্ত্রের অতন্ত্র প্রহরী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একমাত্র সন্তান দেশনায়ক তারেক রহমানের উপর। আমি দেশনায়ক তারেক রহমান স্যারকে আরেকটা কথা খেয়াল করে দিতে চাই, আপনি যদি পারেন একটা ভিডিও ক্লিপ শুনবেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, যদি এই বাংলাদেশে কখনো আওয়ামী লীগ ক্ষমতা আসে, আমাদের এই মসজিদে উলুধ্বনি হবে। আমি দেশনায়ক তারেক রহমানকে উদাত্ত আহ্বান দিয়ে বলবো, আপনি দেশ নেত্রী, আপনার মা, আমাদের সকলের মা, বাংলাদেশের গণতন্ত্রের মা। উনার আরেকটা ভিডিও ক্লিপ শুনবেন, উনি বলেছিলেন এই শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংস করে, বাংলাদেশের অর্থ সকল কিছু লুটপাট করে ভারত পালিয়ে যাবে, বাংলাদেশের মানুষকে অসহায়, বাংলাদেশের মানুষকে বিপদের মধ্যে ফেলে। আপনি উনার বয়সে উনার কণ্ঠে কথা বলুন, আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কণ্ঠে কথা বলুন। আমি পিনাকি দা কি ব্রাহ্মণ নাকি আমি ওইটা বলবো না,
যদি আমি পিনাকিদাকে উদাত্ত আহ্বান জানাবো, আপনার আজকের এই প্রস্তাব আমরা স্বতঃস্ফূর্তভাবে স্যালুট জানাবো যদি আপনি এই প্রস্তাব সরাসরি উন্মুক্তভাবে অনলাইনে দিবেন। দেশনায়ক তারেক রহমান, দেশমাতা খালেদা জিয়া এবং আমাদের ডক্টর ইউনূস স্যারকে উদ্দেশ্য করে প্রয়োজন বোধে পিনাকিদার আজকের এই প্রস্তাবের পক্ষে এবং বিপক্ষে একটা হানা ভোটের ব্যবস্থা করা হোক, যেটা সরাসরি জাতিসংঘের অধীনে হবে। এবং আমি মনে করি এটা এই জাতির উদাত্ত আহ্বান, এবং আমি বলবো যত দ্রুত তিস্তা প্রকল্পের কাজ শুরু করা যায় তত আমাদের মঙ্গল। আর এই তিস্তা প্রকল্পের মাধ্যমে শুধু যে বাংলাদেশ উপকৃত হবে তা নয়, নেপাল ভুটান উপকৃত হবে, সাথে ভারতের 7টা 7 সিস্টার। কারণ এই তিস্তার কারণে বন্যা যে ক্ষতিগ্রস্ত হয়, বাংলাদেশে বন্যা হওয়ার আগে ভারতের 7টা রাজ্য হয়। তাই এই 7টা রাজ্যের জনগণকেও তাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এগিয়ে আসতে হবে। আর আমরা কেউ এখানে পাকিস্তানি না, আমরা কেউ এখানে ভারতীয় না, আমরা ভারতীয়দের সাথে কোনো শত্রুতা চাই না। আমাদের পশ্চিমবঙ্গের যেসব বন্ধুরা যারা কথা বলেন, বড় বড় লম্বা লম্বা রাজনীতি করেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, পাকিস্তান এবং আইয়ুব খান খারাপ হলেও এই আইয়ুব খান ইস্ট বেঙ্গল রেজিমেন্ট করেছেন। বাংলাদেশে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল, আপনারা আগে ওয়েস্ট বেঙ্গল রেজিমেন্ট করেন, দেখি আপনাদের হিম্মত আছে কিনা। আপনারা আসাম রেজিমেন্ট করেন, আপনারা ত্রিপুরা রেজিমেন্ট করেন, আপনারা নবৎসব বাঙালি। যদি আমার এই কথাগুলা কোন পশ্চিম বাংলার কোন লোকজন শুনে থাকেন, যদিও আমার নিজের শ্বশুর বাড়ি পশ্চিম বাংলায় মুর্শিদাবাদে যে ভাষা শহীদ আবুল বরকত, উনি আমার শ্বশুর দিকের আত্মীয় হন। উনার বাড়ির পাশে আমার শ্বশুর বাড়ি, একই এলাকায়। এরপর আমি বলবো, আপনারা পশ্চিমবঙ্গের মানুষ নপুংসক, কি তৃণমূল, কি কংগ্রেস, কি বিজেপি, কি মুসলমানদের কিছু লোকজন আছে, সকলকে বলবো আপনাকে দ্রুত ওয়েস্ট বেঙ্গল রেজিমেন্ট করার ব্যবস্থা করেন। বাংলাদেশ নিয়ে আপনারা চিন্তা করবেন না। ধন্যবাদ। আমার কথাগুলোর ব্যাপারে আমি একটু আমাদের ইমরান ভাইয়ের একটু মতামত চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমি আশা করব আমার এই মেসেজটা একটু যাতে করে দেশনায়ক তারেক রহমান, ম্যাডাম খালেদা জিয়া, ডক্টর ইউনূস সর্বোপরি পিনাকিদার কাছে পৌঁছানো হয়। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি ইমরান ভাই, আপনার কাছে তো আমাদের রহিম ভাই তো কথা বলছেনই, সাথে হচ্ছে আমাদের বিষয় হচ্ছে যে পিনাকিদা যে প্রস্তাবটা দিচ্ছেন যে ডক্টর ইউনূসকে, উনি যতদিন সার্ভিসে আছেন তো উনাকে সামনে রেখেই বাংলাদেশকে মানে 3-4 বছরের জন্য আগায় যাওয়ার জন্য, এটা আমাদের যারা পলিটিক্যাল না তাদের একদিক থেকে সুবিধা, আমাদের দিক থেকে অবশ্যই আমরা স্বাগত জানাই এরকম। অথবা আমাদের কাছে এমনও প্রস্তাব হতে পারতো যে রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ ইউনূসকে রেখে একটা নির্বাচন করার ব্যবস্থা। আপনি কি মনে করেন? জি ইমরান ভাই, আপনার আনমিউট করা, মিউটটা খুলে নেন। জি জি, এবার শোনা যাচ্ছে। এটা অত্যন্ত উত্তম প্রস্তাব, এটা সময় উপযোগী প্রস্তাব। এবং আমরা তবে প্রেসিডেন্ট যদি ওনাকে করা হয় তাহলে ওনাকে অনেক ক্ষমতা দিতে হবে। ওই নমিনাল হেড হয়ে ওই যে জিয়ারত করা আর ওই যে মিলাদ মাহফিল ওই 26শে নভেম্বর, 21শে নভেম্বর আর 26শে মার্চ, 16 ডিসেম্বরে খালি অনুষ্ঠান মানে কেন্দ্রিক তার যে রোল, এই ধরনের প্রেসিডেন্ট আমরা ডক্টর ইউনূসকে চাই না। আমরা ডক্টর ইউনূসকে চাই যার এক্সিকিউটিভ পাওয়ার থাকবে, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট যেটা একসময় ছিল সেইটা যদি করে তাহলে ভালো হবে। এখন যে এক্সিস্টিং সিস্টেম, এখানে ওনাকে প্রেসিডেন্ট রাখলেও খুব একটা লাভ হবে না। কারণ আপনি জানেন এটা এই যে পার্লামেন্টারি সিস্টেমে অ্যাকচুয়ালি প্রেসিডেন্টের কোনো ক্ষমতা নাই, এবং বিএনপি আবার এই ক্ষমতা হ্রাস করার পক্ষে না প্রাইম মিনিস্টারের। তো এইটা আবার কেমন কথা। তারপরে দলের সভাপতি থাকলে, চেয়ারম্যান থাকলে বা চেয়ারপারসন থাকলে সে প্রধানমন্ত্রী হতে পারবে না, এটা তো তারা বোধহয় ডিসএগ্রি করে। তো বিএনপির এইগুলি নিয়ে অনেক আপত্তি আছে। আমরা যাই হোক, আমি আসলে একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, আমি রহিম ভাই সব কথা শুনতে পাইনি। তবে আসাম রেজিমেন্ট বা মানে যাই বলি বা ত্রিপুরা রেজিমেন্ট, এগুলির আমাদের দরকার নেই।
কারণটা হলো বাংলাদেশ অত্যন্ত ছোট রাষ্ট্র, উই আর ভেরি স্যাটিসফাইড আমাদের যে সীমাটা আছে, যে ভূমিটা আছে, কিন্তু আমরা কারো ভিতরে নাক গলাতে চাই না। যদি সেভেন সিস্টার্স আমাদের সাথে আসতে চায়, মানে সেটা তাদের ব্যাপার, তাদের নেতাদের উপরে নির্ভর করে। তবে বাংলাদেশকে দেখে তারা, জি জি ইমরান ভাই, আমাদের অনুষ্ঠান শেষের দিকে, আপনি 2 মিনিটের মধ্যে শেষ করবেন, কিন্তু আমাদের বিষয়, আমাদের প্রশ্ন হচ্ছে মানে আমাদের সেন্ট মার্টিন দ্বীপে আমরা কেন যেতে পারছি না, আসলে সমস্যাটা কোথায়? এটা বিষয়ে কি বাংলাদেশ, তো আমরা জানি বাংলাদেশ এখন এশিয়ার ওই দিকের একটা সুপার পাওয়ার হতে চলছে, যেটা ইন্ডিয়ার কিছু না। ইন্ডিয়া এখানে জাস্ট দুধভাত, ওদের জাস্ট একটু বড় জায়গা আছে, তাছাড়া ওদের কোনো বিষয়ই না এখানে। তো আমাদের মেন সমস্যা হচ্ছে আমরা সেন্ট মার্টিনে কেন যেতে পারছি না। জি, আপনার শেষ বক্তব্য, সাথে যদি এটা অ্যাড করে নেন। জি, আমি যেটা বলবো এটা আসলে সাময়িক। সেন্ট মার্টিনে যে যেতে পারতেছেন এটা সাময়িক। কারণটা হলো ওই যে আরাকান আর্মির যারা আছে এবং এদের সাথে কিছু আবার আমাদের রোহিঙ্গাদের যে আরসা লিডার, এরাও কিন্তু তাদের সাথে আরাকান আর্মির পক্ষ হয়ে যুদ্ধ করেছে আপনার বার্মিজ মায়ানমারের বর্তমান জান্তা সরকার তাদের বিরুদ্ধে। এখন প্রচুর এখানে কিডন্যাপ হচ্ছে এবং র্যানসাম চাচ্ছে, ওই যে মুক্তিপণ আদায় করতে চাচ্ছে। এতে হয় কি, অ্যাকচুয়ালি একটা অন্যরকম একটা পরিবেশটা খুব একটা ঝুঁকিপূর্ণ এবং এখানে নিরাপত্তাটা খুব টাফ। এখন এমন একটা ফ্লুইড সিচুয়েশন, লিকুইড থেকে ফ্লুইডে আসছে, এটা এখনো সলিড হয়নি। যখন আরাকান একটা রাষ্ট্র হয়ে যাবে আলাদাভাবে, এবং আপনি জানেন নর্থ যেটা প্যাসিফিক কমান্ডার ডেপুটি যে উনি বাংলাদেশে আসছিল, উনি বাংলাদেশে আমাদের সেনাবাহিনীর সাথে মিটিং করে গেছে, সশস্ত্র বাহিনীর সাথে কিছুদিন আগে ক্যান্টনমেন্টে আসছিল উনি, ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেছে, এই যে 26শে মাসের আগে আসছিল, উনি এবার চলে গেছে। এবং আমিও এই প্যাসিফিক কমান্ডাররা অনেক সময় আগে আসছে, আই হ্যাপেন টু বি দেয়ার সিকিউরিটি অফিসার, আমি তাদের সাথে কিন্তু সিকিউরিটি দায়িত্ব পালন করেছি তাদের ইয়াতে। এই জন্য ওনারা এখানে একটা স্ট্র্যাটেজিক অবস্থান তৈরি করতে চায়, তারা ভারতের উপর রিলাই করে না। ভারত ডাবল স্ট্যান্ডার্ড প্লে করছে, ভারত রাশিয়ার দিকে এক পা দিয়ে রাখছে এবং আর এক পা আমেরিকার দিকে দিতে চাচ্ছে, কিন্তু আসলে তারা রাশিয়ারই ব্লকের লোক এবং তারা ব্যবসাও করেছে। আপনি জানেন এই যে ডিজেল যেটা অপরিশোধিত, এটা কিন্তু আপনার রাশিয়া থেকে এনে পরিশোধন করে এইটা আবার এক্সপোর্ট করেছে বিভিন্ন দেশে। দিস অল আর নোন টু আমেরিকা। এখন আমাদের অ্যাকচুয়ালি ভারত হলো একটা বেনিয়ার জাতি, ওরা সব জায়গায় ব্যবসা করতে চায় এবং নোংরা ভাবে ব্যবসা করতে চায়। কিন্তু আমার মনে হয় আমেরিকা যেহেতু এই মুহূর্তে আমেরিকা আমাদের সাথে আছে ইনশাআল্লাহ, আমরা মনে করি আপনার মিডল ইস্টের পলিটিক্স বাদ দেন, উই শুড থিঙ্ক অ্যাবাউট আওয়ার পলিটিক্স ফার্স্ট। বাংলাদেশের সার্ভাইভাবিলিটি, বাংলাদেশের অস্তিত্ব, সভরেন্টি, ফ্রিডম। সুতরাং এই হিসাবে আমি বলবো এই মুহূর্তে মানে আনসেফ যাওয়াটা ঝুঁকিপূর্ণ। শুধু সাগর একটা বার না, ওখানে প্রচুর নৌকা আছে, জাহাজ আছে, এবং যেটা আরাকান আর্মির লোকজন তাদের কিডন্যাপ করতেছে এবং ধরে নিয়ে যাচ্ছে, মেরে ফেলতেছে। তারপর অনেক সময় শেলিং হচ্ছে, শেলিং যারা করে ওরা বুঝতে পারে না এটা কি বার্মিজ আর্মি নাকি বাংলাদেশের নৌবাহিনী বা অমুক। তো এরকম অনেক দুর্ঘটনা ঘটতেছে যেটা আমরা পেপারে আসে না, কারণ সাংবাদিকরা ওখানে যেতে পারতেছে না, তার ক্ষেত্রে এখন ওটা আউট অফ বাউন্ড হয়ে গেছে। এই জন্য ভিজিটরদের মানুষের নিরাপত্তার স্বার্থে কিন্তু এটা করেছে। টেকনাফ আওয়ার্স, ওখানে আমাদেরই লোকজন আছে এবং ইট ইজ ইন আওয়ার গ্রিপ, এবং ওখানকার সিটিজেন আমাদেরই লোক, এরা সবই বাংলাদেশি বংশোদ্ভূত, ওরা কেউ বার্মান না। রোহিঙ্গা ওখানে আছে এবং কক্সবাজারে প্রচুর রোহিঙ্গা আছে, প্রায় 1.5 লাখ 2 লাখ রোহিঙ্গা এখন কক্সবাজারই আছে শুধু বাহিরে। আপনি যদি সি বিচে যান কক্সবাজারে, আপনি দেখেন রাস্তার আশেপাশে কোনো জায়গা নেই, অল রোহিঙ্গা পিপল আর ডুইং বিজনেস। সুতরাং বাংলাদেশের মানুষ যারা চিটং এর মানুষ, এরা মেনে নিয়েছে এদেরকে অ্যাকচুয়ালি, এবং তাদের আত্মীয় স্বজন ভাই ব্রাদার। সুতরাং আপনি এখানে একটু সাময়িকভাবে যেটা হচ্ছে এটা আমাদের মেনে নিতে হবে জনস্বার্থে, বাট এখানে এটা আমাদেরই ল্যান্ড, নাথিং টু বি অরিড। এবং এখন আরাকান আর্মির সাথে একটা সম্পর্ক হবে, কারণ 2টা সিটি তাদের এখন বোধহয় দখলে আসেনি, তো ওরা একটা বড় ধরনের অপারেশন লঞ্চ করতে চাচ্ছে আরাকান আর্মি। আর আপনি জানেন আরসার নেতাকে অ্যারেস্ট করা হয়েছে, আরসার নেতাকে নাম্বার 1 কে অ্যারেস্ট করা হয়েছে, কারণ ওরা আরাকান আর্মির পক্ষে গিয়ে বার্মিজ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে। এতে হয় কি আমরা কি একটু ফলসে পড়ে যাই। উই নিড টু বি নিউট্রাল এখানে, উই নিড টু বি নিউট্রাল, কারণ জাতিসংঘ চাচ্ছে, আমেরিকা চাচ্ছে
যে আমরা এইভাবে এখন ডক্টর ইউনূস চায়নায় গিয়েতে কিন্তু রোহিঙ্গাদের ব্যাপারে চায়না সাহায্য চেয়েছে এবং উনি বলেছে আগামী ঈদ যাতে তারা করতে পারে তাদের দেশে এইটার একটা ব্যবস্থা করতে পারে এবং আরাকান আর্মির সাথে কথা বলার জন্য বিভিন্ন ধরনের লিঙ্ক লিয়াজও হচ্ছে। দিস আর গোয়িং অন আন্ডারগ্রাউন্ড, বিহাইন্ড দ্য বার, বিহাইন্ড দ্য স্ক্রিন, থিংস আর ইমপ্রুভিং। ধন্যবাদ ভাই। জি, আমরা শেষ করছি এখানেই। শুভরাত্রি, আল্লাহ হাফেজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক দাউদ ভাই, আগে দিয়ে